নলিনীবাবু যে ক্লিনিকে আছেন সেটা ঢাকা শহরে। সঙ্গত কারণে এই ক্লিনিকের নাম বলছি না। সকাল 10টার দিকে ম্যানেজার বুলবুলকে নিয়ে আমি ক্লিনিকে ঢুকলাম। মনে হলো মিনি জেলখানায় ঢুকেছি। কয়েকটা কলাপসিবল গেট, ভেতরে বাইরে জেলখানার প্রহরীর মতো দারোয়ান। একজন দারোয়ানকে দেখে মনে হচ্ছে সে বডি বিল্ডার, মিস্টার বাংলাদেশ আবার চেষ্টায় আছে। এই দারোয়ানের গায়ে লাল রঙের গেঞ্জি, তার হাতে লাঠি। ক্লিনিকের প্রধান, ধরা যাক তার নাম আলিফ, ডাক্তার আলিফ। অতি কৃষকায় মানুষ, মুখের তুলনায় বেমানান গোঁফ রেখেছেন। কলপ দেয়া মাথার চুল চকচক করছে। গোঁফে কলপ দেয়া হয়নি, তবে মেহেদি দেয়া হয়েছে। গোঁফ লাল সাদা। তার চোখে সোনালি ফ্রেমের চশমা। তার প্রধান কাজ চশমাটা খানিকটা নাকের সামনে এগিয়ে আনা এবং পেছানো। ভদ্রলোককে আমার মানসিক রোগী বলে মনে হলো। আমি নলিনীবাবুর সঙ্গে দেখা করতে চাই শুনে তিনি বললেন, কেন দেখা করতে চান? আমার দিকে তাকিয়ে বললেন না, জানালার দিকে তাকিয়ে বললেন। আমি বললাম, নলিনীবাবু আমার পরিচিত, রোগীর সঙ্গে দেখা করার নিয়ম নিশ্চয় আছে। নিয়ম নাই? নিয়ম নাই মানে কেউ তার সঙ্গে দেখা করতে পারবে না? না। কারণটা ব্যাখ্যা করবেন? মানসিক রোগীদের আলাদা রাখা হয়। আত্মীয় স্বজন বা পরিচিতজনদের সঙ্গে দেখা হলে তাদের সমস্যা হয়। তাদের যে আলাদা করা হচ্ছে, এটাও চিকিৎসার একটা অংশ। আমি বললাম, ভাই আমি 5 মিনিট থেকে চলে যাব। ডাক্তার আলিফ চশমা আকপিচ করতে করতে বললেন, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। নলিনীবাবুর যে আত্মীয় চিকিৎসার খরচ দিচ্ছেন, তার ঠিকানাটা পেতে পারি? না। না কেন? মানসিক রোগী এবং তার আত্মীয় স্বজনদের সব ইনফরমেশন ক্লাসিফাইড। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ম্যানেজার বুলবুল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, স্যার আপনি বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খান, আমি ব্যবস্থা করছি। ম্যানেজার কিভাবে কি করলো আমি জানি না, নলিনীবাবুর সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া গেল। বডি বিল্ডার দারোয়ানকে সঙ্গে নিয়ে আমি নলিনীবাবুর ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেলাম। রড আয়রনের খাটে তিনি বসা, তার 2 হাত খাটের সঙ্গে বাঁধা। তিনি হাঁ করে আছেন, মুখ দিয়ে লালা পড়ছে। তার চোখ রক্তবর্ণ। নলিনীবাবুর সামনে মেলামাইনের একটি থালায় 2টা রুটি, একটা বাটিতে খানিকটা ডাল, একটা সিদ্ধ ডিম। ডালের বাটিতে ভনভন করে মাছি উঠছে। আমি বডি বিল্ডারকে বললাম, মনে হচ্ছে ওনাকে সকালে নাস্তা দেওয়া হয়েছে, হাত বাঁধা অবস্থায় খাবেন কি করে? বডি বিল্ডার বলল, খাওয়া মুখে তুলে দেওয়ার লোক আছে। এনার হাত বাঁধা কেন? রোগী ভায়োলেন্ট, মারতে আসে, এই জন্যই বাঁধা। রোগী যখন ঘুমান তখনই কি হাত বাঁধা থাকে? রাতে ইঞ্জেকশনের ঘুম পাড়ায় দিই, হাত বাঁধার প্রয়োজন পড়ে না, এক ঘুমে রাত পার। কি ইঞ্জেকশন দেন? সেটা ডাক্তার সাহেব জানে, আমি কি জানি? আপনার হাতে লাঠি দেখতে পাচ্ছি, আপনি কি লাঠি দিয়ে মারধর করেন? প্রয়োজনে করতে হয়। ধরেন একজন রোগী আপনার উপর ঝাঁপ দিয়ে পড়ল, আপনি কি করবেন? মায়ের খাবেন না মাইর দিবেন? বুঝেন না কেন? এরা সাধারণ রোগী না, মেন্টাল কেস। আপনার কথা যা বলার তাড়াতাড়ি বলেন, মেন্টাল রোগীর সামনে বেশিক্ষণ থাকার নিয়ম নাই। আমি নলিনীবাবুর সামনে দাঁড়ালাম। তিনি চোখ তুলে তাকালেন। নলিনীবাবু, আপনি কি আমাকে চিনেছেন? নলিনীবাবু জবাব দিলেন না, বড় বড় নিঃশ্বাস নিতে লাগলেন। আমি যদি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, আপনি যাবেন? এইবার নলিনীবাবু হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি ঘর থেকে বের হয়ে ডাক্তার আলিফের কাছে গেলাম। তাকে বিনীতভাবে বললাম, আমি যদি নলিনীবাবুকে এখান থেকে নিয়ে যেতে চাই, আমাকে কি করতে হবে? ডাক্তার আলিফ বললেন, আপনার করার কিছু নাই, রোগীর বিষয়ে তার আত্মীয় সিদ্ধান্ত নিবে। সে আত্মীয়ের ঠিকানা দিন, আমি যোগাযোগ করি। আপনাকে আগে একবার বলেছি, তারপরে বলি, রোগী এবং তার আত্মীয় স্বজনের সব ইনফরমেশন ক্লাসিফাইড। আমি রাগ সামলাতে না পেরে বললাম, আপনার এখানে কি নিউক্লিয়ার এনার্জি নিয়ে গবেষণা হচ্ছে যে সব ইনফরমেশন ক্লাসিফাইড? ম্যানেজার কানে কানে বলল, স্যার চলে আসেন, জায়গা ভালো না, আগে বের হই। পাশের একটা ঘর থেকে গো গো শব্দ হওয়া শুরু হলো। গো গো শব্দের সঙ্গে হুটুপুটি ঝনঝন শব্দে কিছু একটা ভাঙল। লাল গেঞ্জি দ্রুত সেখানে গেল। আমি চিৎকার শুনতে পাচ্ছি, মেয়ে গলায় চিৎকার, মারবেন না, খবরদার গায়ে হাত তুলবেন না।
এত কিছুতেও আমার সামনে বসা ডাক্তার আলিফের কোনো ভাবান্তর হচ্ছে না। তিনি একটা ইংরেজি খবরের কাগজ চোখের সামনে ধরে আছেন। পাশের কামরার মেয়েটি বিকট আর্তচিৎকার করল। সেই শব্দে ডাক্তার আলিফ মুখের সামনে থেকে খবরের কাগজ নামিয়ে আমাকে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমি আর থাকা সমীচীন মনে করলাম না। বাংলাদেশ খুবই ছোট্ট একটা জায়গা। ছোট জায়গায় বিশেষত্ব হচ্ছে এখানে সবাই সবাইকে চেনে। মুদি দোকানদারও কোনো না কোনো সূত্রে প্রধানমন্ত্রীর পরিচিত। যে আইসক্রিমের গাড়ি নিয়ে বের হয় তারাও আত্মীয় পুলিশের ডিআইজি বা আইজি। আমি অনেককে চিনি, তবে তারা গুরুত্বপূর্ণ কেউ না। ট্রাকের পেছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন। আমি গুরুত্বপূর্ণ মানুষদের ট্রাকের মতো মনে করি, তাদের কাছ থেকে 100 হাত দূরে থাকি। এতে তারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি। সমস্যা হয় যখন গুরুত্বপূর্ণ কাউকে প্রয়োজন পড়ে, এখন যেমন পড়েছে। নলিনীবাবুকে এই জেলখানা থেকে উদ্ধার করতে হবে। আমার পক্ষে তা সম্ভব না, গুরুত্বপূর্ণ কাউকে দরকার। পরামর্শের জন্য আমি ধানমন্ডি থানার ওসি কামরুল সাহেবকে খবর পাঠালাম। তিনি একজন শখের অভিনেতা, আমার কিছু নাটকে অভিনয় করেছেন, একই সঙ্গে শখের সম্পাদক। হাতে কিছু টাকা পয়সা জমলে পত্রিকা প্রকাশ করেন। পত্রিকার নাম সোনারং। এই ভদ্রলোক কিছুদিন পরপর আমার কাছে আসেন এবং বিনীত ভঙ্গিতে বলেন, স্যার একটু দোয়া নিতে এসেছি, দোয়া করে দেন। ওসি কামরুল খবর পেয়ে উপস্থিত হলেন, বললেন, স্যার কি আদেশ? আমি বললাম, আদেশ না, অনুরোধ। আমার একটা ইনফরমেশন দরকার। সেটা হচ্ছে, পুলিশের কোনো কর্তা ব্যক্তিকে আছেন যিনি হুমায়ুন আহমেদের বই পড়েন, যার কাছে এই লেখকের কিছু গুরুত্ব আছে, যাকে লেখক কোনো অনুরোধ করলে রাখবেন? কি অনুরোধ করতে চান স্যার? আমি নলিনীবাবুর ঘটনাটা বললাম, তাকে ক্লিনিক থেকে বের করা দরকার এটা জানালাম। ওসি কামরুল বললেন, নলিনীবাবুকে বের করার জন্য আইজি ডিআইজি লাগবে কেন? অধম কামরুলকে কি আপনার যথেষ্ট মনে হয় না? তাকে কি আপনার উত্তরের বাসায় নিয়ে যাব? না, তাকে নুহাশপল্লীতে নিয়ে আসতে হবে। এখানে অসুস্থ মানুষের দেখাশোনার কেউ নাই। নুহাশপল্লীতে অনেকেই আছে, তাকে দেখে শুনে রাখবে। ওসি সাহেব চলে যাওয়ার 3 ঘন্টার মাথায় নুহাশপল্লীর ম্যানেজার জানালো, কিছুক্ষণ আগে নলিনীবাবুকে ওসি সাহেব নুহাশপল্লীতে নামিয়ে দিয়ে গেছেন। নলিনীবাবু ভালো আছেন। আমি বললাম, ভালো আছেন বলতে কি বোঝাচ্ছ? উনি কথা বলছেন। কি কথা? আমাকে বলেছেন স্নান করব। আমি ব্যবস্থা করেছি, গরম পানি দিয়ে আমি নিজে গোসল দেব। ডাক্তার এজাজকে খবর দাও, একজন ডাক্তারের পাশে থাকা দরকার। স্যার, আপনি বলার আগে আমি ডাক্তার সাহেবকে খবর দিয়েছি, উনি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন। আপনি কি আসবেন? এখন আসবো না, ওনার শরীর একটু সারুক, কথা বলা শুরু হলে তারপর আসব। নুহাশপল্লীর দিঘিতে 2টা ঘাট আছে। একটা পুরানো ঘাট, নাম জাপানি ঘাট, কারণ জাপান বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী এই ঘাট বানানোয় সাহায্য করেছিল। আরেকটা ঘাটের নাম চন্দ্রঘাট। এই ঘাট পুরোটাই শ্বেত পাথরের। চাঁদের আলো শ্বেত পাথরে পড়লে শ্বেত পাথর থেকে জ্যোৎস্নার মতো আলো বের হয় বলেই চন্দ্রঘাট। নলিনীবাবু চন্দ্রঘাটে বসে আছেন। আকাশে চাঁদ, চাঁদের আলোয় এবং ঘাট থেকে প্রতিফলিত আলোয় তিনি ঝলমল করছেন। আমি তার সামনে বসলাম। ক্লিনিক থেকে ছাড়া পাওয়ার পর আমি তাকে প্রথম দেখছি। ম্যানেজার বুলবুল বলেছে তিনি এখন মোটামুটি স্বাভাবিক। নলিনীবাবু, আমাকে চিনতে পারছেন? তিনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, পরিষ্কার করে বলুন তো আমি কে? মাথা নাড়ানাড়ি বন্ধ। নলিনীবাবু বললেন, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি আমার পরম আত্মীয়। এই তো আপনার মুখে কথা ফুটেছে। ক্লিনিকে আপনার অবস্থা দেখে তো ঘাবড়ে গিয়েছিলাম। তারা ঘুমের ওষুধ দিয়ে মানুষকে জন্তু বানায় রাখত। কতদিন পর জ্যোৎস্না দেখছেন? অনেক দিন পর। আপনি আমাকে পরম শান্তি দিয়েছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ঈশ্বরে বিশ্বাস করেন? মাঝে মাঝে করি, বেশিরভাগ সময় করি না। এই মুহূর্তে করছেন? না। রাতের খাবার খেয়ে সকাল সকাল শুয়ে পড়ুন, কাল সকালে আপনার সঙ্গে কথা হবে। আপনি যদি কিছু মনে না করেন, রাতটা কি আমি ঘাটে শুয়ে কাটাতে পারি? অবশ্যই পারেন। আমি একজনকে বলে দিচ্ছি, সে আপনার সঙ্গে থাকবে।
একা থাকতে চাচ্ছি। একা আপনাকে থাকতে দেব না। নুহাশপল্লীর একজন স্টাফ দূর থেকে আপনার উপর লক্ষ্য রাখবে, আপনি তার অস্তিত্বই টের পাবেন না। নলিনীবাবুকে রেখে আমি চলে এলাম। রাতে তার ডায়েরি পড়া শেষ করব, যদি ব্যক্তিগত কিছু পাওয়া যায়। ডায়েরিতে কিছুই পাওয়া গেল না, সবই থিওরির কচকচানি। এক জায়গায় পাওয়া গেল সীতার অনেক জ্বর, শরীর ভয়ঙ্কর খারাপ করেছে, সারা গায়ে গুটি গুটি বের হয়েছে, মনে হচ্ছে হাম। হাম জীবাণুঘটিত ব্যাধি। 500 বছর আগে নস্ট্রাডেমাস জীবাণুর কথা বলেছেন। তিনি জীবাণুর আবিষ্কার যে লুই পাস্তুর করবেন তাও বলে গেছেন। লাল কালি দিয়ে আন্ডারলাইন করা কিছু অংশ পাওয়া গেল। সেখানে লেখা, মানুষের স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই, সে সম্পূর্ণই নিয়ন্ত্রিত রোবট। তার নিচেই জীববিজ্ঞানী ডেভিটের কিছু লাইন। যে বইটি থেকে লাইনগুলো নেওয়া হয়েছে, সৌভাগ্যক্রমে বইটা আমার পড়া। বইয়ের নাম দ্য সেলফিশ জিন। লাইনটা হচ্ছে, হোয়াট অন আর্থ ডু ইউ থিঙ্ক ইউ আর, ইফ নট আ রোবট, আলবেইট আ ভেরি কমপ্লিকেটেড ওয়ান। যার বাংলাও ডায়েরি লেখক করেছেন, তুমি নিজেকে কি ভাবো? তুমি রোবট ছাড়া কিছু না, তবে জটিল ধরনের রোবট। ভোরবেলা চায়ের কাপ নিয়ে বের হয়েছি, নলিনীবাবুর সঙ্গে দেখা। নলিনীবাবু হেসে বললেন, সুপ্রভাত। আমি বললাম, রাত কি শেষ পর্যন্ত ঘাটেই কাটিয়েছেন? আগে না, মশা কামড়াচ্ছিল বলে ঘরে এসে শুয়েছি। ঘুম হয়েছে? অতি সুনিদ্রা হয়েছে, ঘুমের ওষুধ ছাড়াই সুনিদ্রা। চা খেয়েছেন? না। আসুন, চা খেতে খেতে গল্প করি কিছুক্ষণ। আপনার সঙ্গে আগ্রহ নিয়ে গল্প করব, কিন্তু চা খাবো না। আমরা দুজন লিচু বাগানের দিকে রওনা হলাম। নুহাশপল্লীর সুন্দর জায়গাগুলোর একটি হলো বাঁধানো লিচুতলা। বাঁধানো তলায় বসে গল্প করতে আমার নিজের ভালো লাগে। নলিনীবাবু, নস্ট্রাডেমাসের নাম শুনেছেন? না, ইনি কে? 500 বছর আগের ফ্রান্সের একজন চিকিৎসক, ভবিষ্যৎ বলতে পারতেন। তার নাম শুনেননি? না। জীববিজ্ঞানী ডেভিটের নামও তো মনে শুনেননি? আগে না, প্রথম শুনলাম। আপনার ডায়েরি লেখার অভ্যাস আছে? না, ডায়েরি লিখবেন মহামানবেরা। তারা যা লিখবেন তাতেই অন্যদের জন্য চিন্তার খোরাক থাকবে। আমার মতো অভাজনরা কেন শুধু শুধু ডায়েরি লিখব? ঠিক বলেছি না? অবশ্যই ঠিক বলেছেন। সীতাকে চেনেন? রাম লক্ষ্মণের সীতা না, আপনার পরিচিত কেউ আছে সীতা? হ্যাঁ, চিনি। তার কি কখনো শরীর ভয়ঙ্কর খারাপ করেছিল, গায়ে গুটি বের হয়েছিল? হাম হয়েছিল, খুব কষ্ট পেয়েছিল। আপনি কিভাবে জানেন? আমি জবাব দিলাম না, জবাব দেওয়ার সময় এখনো আসেনি। সকালে নাশতা খেতে বসেছি। নলিনীবাবু কিছু খাবেন না, 11টার দিকে ভাত খাবেন। তিনি তার আগের একাহারের নিয়মে ফিরে যাচ্ছেন। এটা ভালো লক্ষণ, দ্রুত সুস্থতার দিকে যাওয়া। আমি বললাম, এই ডায়েরিটা উল্টে পাল্টে দেখুন তো, ভালো করে দেখে বলুন, ডায়েরির লেখাগুলি কি আপনার? নলিনীবাবু অনেক সময় নিয়ে দেখলেন, বারবার পাতা উল্টে দেখছেন। তাকে অত্যন্ত কনফিউজড মনে হলো। নলিনীবাবু বললেন, ডায়েরির লেখা আমার, কিন্তু আমি লিখি নাই। ব্যাপারটা গোলমেলে হয়ে যাচ্ছে না? হচ্ছে। ডায়েরিটা আমি আপনার নীলগঞ্জের বাড়ি থেকে এনেছি, এখন ফেরত দিলাম। আপনি নিজে প্রতিটি লেখা খুব মন দিয়ে পড়বেন। আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে আপনার সঙ্গে বসব। কোথায় যাচ্ছেন? সিঙ্গাপুর। আমার হার্টের কিছু সমস্যা আছে, বছরে 2বার ডাক্তার দেখানোর কথা। আমি অবশ্য একবার দেখাই। কদিন থাকবেন? সব মিলিয়ে 4-5 দিন লাগবে। আপনি আপনার নিজের বাড়িঘর মনে করে থাকবেন, এরা সবাই আপনার দেখাশোনা করবে। যদি প্রয়োজন মনে করেন, নীলগঞ্জ থেকে রামচন্দ্রকে নিয়ে আসবেন। কাউকে আনতে হবে না, আমি এখানে ভালো আছি। আপনার যদি লেখালেখি করতে ইচ্ছে করে, ম্যানেজারকে বলেই কাগজ কলম দিবে। আমি তো লেখক না যে লেখালেখি করতে ইচ্ছে করবে, কাগজ কলম লাগবে। আমি বললাম, ঘুমিয়ে থাকে মহান লেখক সব অলেখকের অন্তরে। নলিনীবাবু সুন্দর করে হাসলেন। আমি বললাম, আমি চাই আপনি আপনার অভিজ্ঞতার কথা লিখে ফেলুন,
যা মনে আসে লিখবেন, ভাষা ঠিক হচ্ছে কি না তা নিয়ে ভাববেন না। আমি আপনাদের মিসির আলি না, তারপরও সমাধান করে ফেলব। নলিনীবাবু বললেন, সমাধান মানে সমাপ্তি। সমাপ্তি বলে কিছু নেই। সিঙ্গাপুরে যাওয়া কী কারণে যেন বাতিল হয়ে গেল। আমার জন্য ভালোই হলো। স্থান বদলের বিষয় চলে এসেছে। ধানমন্ডিতে আমার নিজের ফ্ল্যাট তৈরি। ফ্ল্যাটটি করা হয়েছে একজন মানুষের জন্য। বিদেশে এ ধরনের ফ্ল্যাটের নাম স্টুডিও অ্যাপার্টমেন্ট। বিশাল একটা শোবার ঘর, একটা লাইব্রেরি। আমি চেয়েছিলাম এমন একটা ফ্ল্যাট যেখানে শুধু বাথরুম দেয়ালবন্দি থাকবে, বাইরের দেয়াল ছাড়া আর কোনো দেয়াল থাকবে না। বসার ঘর, শোবার ঘর, লাইব্রেরি ঘর বলে আলাদা কিছু থাকবে না, একটাই ঘর। বাড়ির আর্কিটেক্ট আমার কলেজ জীবনের বন্ধু করিম। তাকে কিছুতেই রাজি করাতে পারলাম না। সে বলল, তোমার মাথা খারাপ হতে পারে, আমার নয়। নতুন বাড়িতে সংসার পাতার আনন্দ আছে, সেই আনন্দে সময় কাটতে লাগলো। আজ এটা কিনি, কাল ওটা কিনি। রোজ সন্ধ্যায় আড্ডা। আড্ডা বন্ধ করার জন্য গৃহিণী নেই। সিগারেটের ধোঁয়ায় বাড়ি গ্যাস চেম্বার হলেও কিচ্ছু বলার নেই। আমার বন্ধুরা সন্ধ্যা মিলাবার আগেই চলে আসে। রাত গভীর হলে নিতান্ত অনিচ্ছায় তারা উঠে যায়। কেউ কেউ আবার থেকেও যায়। তারা বলে, বেচারা হুমায়ুন একা একা থাকবে, আচ্ছা আমিও থেকে যাই। আমার ফ্ল্যাটের আড্ডার খ্যাতি ছড়িয়ে পড়ল। আড্ডার নামও দেয়া হলো বৃদ্ধ বোকা সংঘ, ওল্ড ফুলস ক্লাব। এই ক্লাবে নতুন নতুন সদস্য যোগ হতে লাগলো। আমি সাময়িকভাবে নলিনীবাবুর কথা ভুলে গেলাম। ম্যানেজারের কাছ থেকে খবর পাই তিনি ভালো আছেন, একবেলা খাবার খান, সারাদিন ঘুরে ঘুরে গাছপালা দেখেন, সন্ধ্যাবেলা দিঘির ঘাটে বসে তারা দেখেন। আমার নিজের একসময় তারা দেখার খুব শখ ছিল। 3টা টেলিস্কোপ নুহাশপল্লীতে আছে। আমার তারা দেখার শখ স্থায়ী হয়নি বলে টেলিস্কোপে ধুলা জমেছে। নলিনীবাবু টেলিস্কোপের ধুলা পরিষ্কারের ব্যবস্থা করছেন জেনে ভালো লাগলো। এক বিকেলে শাওন বেড়াতে এলো। তার হাতে প্লাস্টিকের বাটিতে কি একটা খাবার। সে উপস্থিত থাকতেই আমার বন্ধুরা উপস্থিত হওয়া শুরু করলো। শাওন আমাকে আড়ালে নিয়ে বলল, এরা কারা? আমি বললাম, আমার বন্ধুরা, আড্ডা দিতে এসেছে। আমি আপনারই আড্ডার খবর পেয়েছি। আড্ডা নাকি রাত 2টা-3টা পর্যন্ত চলে। সব দিন না, মাঝে মাঝে চলে। আড্ডা যখন জমে যায় তখন চলে। রাতে আপনাদের খাবারের কি অবস্থা? ফ্ল্যাটে তো রান্নার কোনো লোক দেখছি না। রাতে হোটেল থেকে খাবার আসে। আপনি দিনে কোথায় খান? দিনে মাঝারদের ফ্ল্যাট থেকে খাবার আসে। অন্যপ্রকাশের মালিক মাঝার, তুমি তো চেনো। প্রতিদিন খাবার আসে? আপনার লজ্জা করে না? লজ্জা করবে কি জন্য? মাঝার আমার পুত্রস্থানীয়। আপনার বাড়ি ভর্তি এসব কিসের বোতল? আমি এই প্রশ্নের জবাব দিলাম না। জ্ঞানী মানুষ সব প্রশ্নের জবাব দেয় না। সেই মুহূর্তে জ্ঞানী হবার প্রয়োজন দেখা দিল। শাওন কঠিন গলায় বলল, আপনি এইভাবে জীবনযাপন করবেন আমি তা হতে দেব না। আপনার বয়স হয়েছে, আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনার শান্তি দরকার। আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। অনেক কাজ বাকি। কি কাজ বাকি? মুক্তিযুদ্ধ নিয়ে কি একটা উপন্যাস লিখবেন বলেছেন, লিখেছেন? না। মধ্যাহ্ন নামে একটা উপন্যাস লেখার কথা বলেছিলেন। ইংরেজ শাসন থেকে দেশ বিভাগ পর্যন্ত ইতিহাস সেখানে থাকবে, লিখেছেন? না। 69-এর গণ আন্দোলন নিয়ে একটা উপন্যাস লেখার কথা ছিল, সেটা লিখেছেন? না। আজ থেকে এই বাড়িতে আড্ডা বন্ধ। আপনার ভিখির মতো অন্য বাড়ির খাবার খেয়ে বেঁচে থাকা বন্ধ। আমি বললাম, তুমি যে কথাগুলি বলছো সেগুলি বলার জন্য অধিকার লাগে। সেই অধিকার কি তোমার আছে? না, অধিকার নাই, এবং কোনোদিন যে অধিকার হবে না তাও জানি। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মেয়েরা চেষ্টা করে তাদের চোখের পানি দ্রুত মুছে ফেলতে। শাওন তা করল না। চোখ ভর্তি পানি নিয়ে দ্রুত চলে গেল। আমি আড্ডা ভেঙে দিয়ে ফ্ল্যাটে তালা লাগিয়ে নুহাশপল্লীর দিকে রওনা হলাম। ব্যক্তিগত প্রসঙ্গের খুঁটিনাটি বর্ণনার বিশেষ কারণ আছে। নিজের জীবন নিয়ে ভাবতে ভাবতেই আমি নলিনীবাবুর রহস্যের মোটামুটি একটা মীমাংসা দাঁড়া করাই। মীমাংসায় পৌঁছানোর প্রক্রিয়াটা বলা প্রয়োজন বোধ করছি। রাত, গাড়ি যাচ্ছে নুহাশপল্লীর দিকে। হঠাৎ বৃষ্টি শুরু হয়। গাড়ির গতি মন্থর।
আমি মাথার উপর সানরুফের ঢাকনি খুলে দিয়েছি। কাচের সানরুফে বৃষ্টির ফোঁটা পড়ছে, দেখতে ভালো লাগছে। আমি বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে ভাবছি, কোয়ান্টাম বিজ্ঞানীরা যে প্যারালাল ইউনিভার্সের কথা ভাবেন তা সত্যি হলে আমার জীবনে স্পষ্ট কিছু বিভাজন আছে। বিভাজনগুলো কেমন? প্রথম জগৎ, এখানে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক না, নাটক সিনেমা বানাই না, লেখাপড়া নিয়ে থাকি, প্রবল অর্থ কষ্ট আছে, পারিবারিকভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করছি। দ্বিতীয় জগৎ, এই জগতে আমি একজন লেখক, তবে ব্যর্থ লেখক। আমার বই বিক্রি হয় না, সমালোচকেরা ভালো বলেন, চরম অর্থকষ্টের কারণে পরিবারে অশান্তি, ছেলে মেয়েদের পড়ালেখা করানোর সঙ্গতি নেই, এদের কেউ কেউ ড্রাগ ধরেছে। তৃতীয় জগৎ, সংসার থেকে বিতাড়িত, এখন যে জগতে আছি সেই জগৎ, একা থাকছি, বন্ধুবান্ধব আছে, এই পর্যন্তই। চতুর্থ জগৎ, শাওনের সঙ্গে আমার বিয়ে হয়েছে, জীবনযাত্রা শৃঙ্খলা এসেছে। সমান্তরাল জগতের থিওরি হিসেবে এই 4টি জগৎ ছাড়াও আরও অগণতি জগৎ আমার জন্য চালু হয়েছে। প্রতিটি জগতের অনেক শাখা প্রশাখা আছে। আমি যা বলছি তা বিজ্ঞানের কথা, কল্পবিজ্ঞানের না। বিজ্ঞান ছাড়াও ধর্মশাস্ত্রে ভিন্ন জগতের কথা বলা হয়। সাধু সন্ন্যাসীরা এর অস্তিত্ব স্বীকার করেন। কঠিন যোগব্যায়ামের মাধ্যমে নাকি অন্য জগতে কিছু সময়ের জন্য হলেও উপস্থিত হওয়া যায়। ডান্সিং দরবেশরা বলেন, নাচতে নাচতে তাদের ভেতর যখন মত্ততা চলে আসে তখন তারা লক্ষ্য করেন তাদের চারপাশের জগৎ বদলে গেছে, তারা অন্য কোথাও আছেন। সাধু সন্ন্যাসী বা ডান্সিং দরবেশরা যে কাজটি নানা জটিল প্রক্রিয়ায় করেন তা অতি সহজে কিছু লতাপাতা চিবিয়েও করা যায়। এসব লতাপাতায় থাকে এমন সব যৌগ যা ব্রেন কেমিস্ট্রি বদলাতে পারে। উদাহরণ, রাউলফিয়া সার্পেন্টাইনাম। সুইস রসায়নবিদ অ্যালবার্ট হফম্যান এলএসডি তৈরি করেছিলেন। লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড, এই ভয়াবহ যৌগ তিনি নিজে খানিকটা খেয়েছিলেন। তিনি বললেন, এই বস্তু তার পৃথিবীটাকে বিস্তৃত করে দিয়েছিল। বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি কিছুক্ষণের জন্য হলেও বুঝতে পেরেছিলেন। যেসব স্কিজিওফ্রেনিক রোগী অন্য রিয়েলিটির ভেতর দিয়ে যায় তাদের পরীক্ষা করে দেখা গেছে এদের শরীরে ডাইমেথক্সাইফেনাইল থ্যালামাইন পাওয়া যায়। এই যৌগের পারমাণবিক গঠন অ্যাড্রেনালিন এবং মেসক্যালিনের কাছাকাছি। অ্যাড্রেনালিন এবং মেসক্যালিন ব্রেন কেমিস্ট্রি নির্ধারণ করে। স্কিজিওফ্রেনিকদের শরীরে আপনা আপনি যে ড্রাগ তৈরি হয় সেই ড্রাগ তাকে অন্য রিয়েলিটিতে নিয়ে যায়। আমেরিকায় আমি যখন পিএইচডি করি তখন একবার অন্য জগতে যাবার ইচ্ছে হয়েছিল। আমি এলএসডি ট্যাবলেট জোগাড় করেছিলাম, সাহসের অভাবে খেতে পারিনি। নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটির কেমিস্ট্রি বিভাগের একজন শিক্ষক, নাম ভুলে গেছি, এলএসডি খেয়েছিলেন ভলান্টিয়ার হয়ে। তিনি বলেছেন, আই এন্টার্ড ইন্টু আ স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড অফ মেনি রিয়েলিটিস। অর্থাৎ আমি অসংখ্য বাস্তবতার এক অদ্ভুত জগতে প্রবেশ করেছিলাম। এই বাস্তবতার ব্যাখ্যাই হলো এমন এক সমস্যা যার সমাধান নেই। আমি নিজেও একবার ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম, তার স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ডের। ঘটনাটা এরকম, আমি তখন উত্তরার বাসায় থাকি, খাবার হোটেল থেকে আসে। একটা কাজের লোক রেখেছিলাম, রফিক নাম। সে এক ভোরবেলায় আমার মানিব্যাগ নিয়ে পালিয়ে গেল। অনেকগুলো টাকা ছিল মানিব্যাগে। মন খুবই খারাপ হলো, ঠিক করলাম কাজের লোক রাখবো না। আমার তাতে তেমন অসুবিধা হচ্ছিল না, কিন্তু বিরাট বিপদে পড়লাম এক রোজার ঈদে। ঈদে হোটেল রেস্টুরেন্ট থাকে বন্ধ, সকালে নাশতে এলো না। আমি উত্তরা থেকে ধানমন্ডি চলে এলাম। ধানমন্ডিতে তখন প্রকাশক আলমগীর রহমান থাকেন, তার ঘর তালাবন্ধ। তিনি স্ত্রী পুত্র নিয়ে ঈদ করতে গেছেন পৈতৃক বাড়ি গ্যান্ডারিয়াতে। আমি গেলাম মাঝারের খোঁজে, মাঝারও নেই। সে তার স্ত্রী এবং এক পুত্রকে নিয়ে শ্বশুরবাড়িতে গেছে। পল্লবীতে আমার মা থাকেন, তিনি আমার ভাই বোনদের সঙ্গে তাল মিলিয়ে আমাকে পরিত্যক্ত ঘোষণা করেছেন। তার কাছে গেলে তিনি নিশ্চয়ই অভুক্ত পুত্রকে তাড়িয়ে দেবেন না, কিন্তু আমার লজ্জা লাগলো, অভিমানও হলো, ওদিকে গেলাম না। শাওনের বাসায় যাব? এমন না যে তার বাসায় যাওয়া যায় না, তবে আজ যেহেতু ঈদের দিন, সে নিশ্চয়ই সেজেগুজে বান্ধবীদের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আমার উপস্থিত হওয়াটা কেমন হবে? সে যদি জানতে পারে ঈদের দিন আমি ক্ষুধার্ত অবস্থায় ঘুরছি তাহলে খুবই কষ্ট পাবে। আনন্দের একটা দিনে এমন কষ্ট কি তাকে দিতে পারি? আমি ক্ষুধা সহ্য করতে পারি না। খাবারের কোনো ব্যবস্থা না থাকায় ক্ষুধা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। বের হলাম রেস্টুরেন্টের সন্ধানে।
ঈদের দিন যে সব রেস্টুরেন্ট বন্ধ থাকে এটা জানতাম না। হতাশ, ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরলাম। দরজা বন্ধ করে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে পড়লাম। হাতে একটা বই। বই পড়ে যদি ক্ষুধা ভুলে থাকা যায়। আইজ্যাক অ্যাসিমোভের রোবটদের গল্প। তখন একটা ঘটনা ঘটল। কিভাবে ঘটল আমি জানি না। হয় আমি ঘুমিয়ে পড়েছি, যা দেখার ঘুমের মধ্যে দেখেছি, কিংবা কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে গেছি বা অন্য কিছু। হঠাৎ দেখি বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাটে ঘর ভেসে যাচ্ছে। 10-11 বছরের একটা ছেলে জানালা বন্ধ করার চেষ্টা করছে, বন্ধ করতে পারছে না। ছেলেটা দেবদূতের মতো সুন্দর এবং দেখতে অবিকল আমার মতো। আমি তার দিকে তাকিয়ে বললাম, রাশেদ বাবাটিং, দরজা বন্ধ করছিং, আমি বই পড়ছিং এবং মজা পাচ্ছিং। ছেলেটা বলল, বাবা আমি ভিজে যাচ্ছি, আমার ঈদের নতুন শার্ট ভিজে যাচ্ছে। আমি বললাম, ভিজুক। সে বলল, ঘরের ভেতর পানির সমুদ্র হয়ে যাচ্ছে বাবা। আমি বললাম, হোক সমুদ্র, আমরা সমুদ্র স্নান করব। হঠাৎ আমার সম্বিত ফিরল। আমি দেখলাম আমি বই হাতে খাটে বসে আছি। কোথাও কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না, আমার ঘরে কেউ নেই। অথচ আমি যা দেখেছি অত্যন্ত স্পষ্ট দেখেছি। আমার প্রথম পুত্র রাশেদ জন্মের 3য় দিনের দিন মারা যায়। আমি তাকেই দেখেছি। আমার মস্তিষ্ক কি কিছুক্ষণের জন্য আমাকে বিভ্রান্ত করেছে, নাকি যে প্যারালাল ওয়ার্ল্ডের কথা বলা হয় তা প্রকৃতির অদ্ভুত খেয়াল কিছুক্ষণের জন্য আমার কাছে ধরা দিয়েছে? সেই জগতে পুত্র রাশেদ বেঁচে আছে। মানুষের মস্তিষ্ক অতি জটিল, অতি দুর্বোধ্য এক বস্তু। তার কাণ্ড কারখানা বিজ্ঞানীদের কাছে এখনও স্পষ্ট না। মস্তিষ্কের ফ্রন্টাল লোবের কাজ কি এখনও কেউ ধরতে পারেনি। ফ্রন্টাল লোব কেটে পুরোপুরি বাদ দিলেও মানুষের কোনো সমস্যা হয় না। মস্তিষ্কের একটা অংশের নাম থ্যালমাস। এই অংশটি মানুষের চিন্তা শক্তির নিয়ন্ত্রক। এর নিচেই হাইপোথ্যালামাসের অবস্থান। হাইপোথ্যালামাসের কারণেই মানুষ আনন্দ বেদনার অনুভূতি পায়। মস্তিষ্কের এই অংশটি অনুভূতি নিয়ন্ত্রক। এই অংশ উত্তেজিত হলে অনেক কিছুই ঘটতে পারে। সাইকোলজিস্টরা বলেন, মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটলে প্রবল ক্ষুধা এবং শারীরিক ও মানসিক যাতনায় হাইপোথ্যালামাস উত্তেজিত হয়। তখন মানুষের বিচিত্র সব অনুভূতি হয়। আমেরিকার ডিউক ইউনিভার্সিটিতে কৃত্রিমভাবে হাইপোথ্যালামাস উত্তেজিত করার ব্যবস্থা করা হয়েছিল। ব্যাপারটা এরকম। সাইকোলজিস্টরা বললেন, মানুষ 6টি ইন্দ্রিয় দিয়ে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিলে মস্তিষ্ক অসহায় হয়ে পড়বে। সে বুঝতে পারবে না এখন কি হচ্ছে। মস্তিষ্কে প্রবল অস্থিরতা দেখা দিবে। এই অস্থিরতা থেকে মুক্তির জন্য সে বিচিত্র কর্মকাণ্ড শুরু করবে। মস্তিষ্ক বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হলে কি করে তা দেখার জন্য একটা অদ্ভুত পরীক্ষার ব্যবস্থা করলেন। সাউন্ড প্রুফ একটা ঘর তৈরি করা হলো। সেই ঘরের চৌবাচ্চায় একজন মানুষকে রাখা হলো। চৌবাচ্চার পানিতে কপার সালফেট মিশিয়ে তার ঘনত্ব করা হলো মানুষের শরীরের ঘনত্বের সমান। পানির তাপ রাখা হলো মানুষটির শরীরের তাপমাত্রায়। মানুষটির নাক বন্ধ করে দেওয়া হলো যাতে সে ঘ্রাণ না পায়। ঘর পুরোপুরি অন্ধকার করে দেওয়া হলো, অর্থাৎ মানুষটির প্রতিটি ইন্দ্রিয়ের কার্যক্ষমতা বন্ধ করে দেওয়া হলো। পরীক্ষা শুরু হলো 7 জন ভলান্টিয়ারকে নিয়ে। তারা সবাই ডিউক ইউনিভার্সিটির ছাত্র। প্রত্যেককে 1 ঘন্টা করে আলাদা ঘরে ঢুকানো হলো। পরীক্ষার ফলাফল হলো ভয়াবহ। 7 জনের মধ্যে 2 জন বদ্ধ উন্মাদ হয়ে বেরোলো। 1 জন বাকশক্তি হারিয়ে ফেলল। 1 জন বলল সে অদ্ভুত এক জগতে চলে গিয়েছিল, সেই জগতে কোনো মাধ্যাকর্ষণ নেই, সবাই ইচ্ছা করলেই ভাসতে পারে। 1 জন বলল সে তার মৃত পিতা, মাতা, দাদা দাদিকে দেখতে পেয়েছে, তাদের সঙ্গে কথা বলেছে। বাকি 3 জন বলল তারা যা দেখেছে এবং শুনেছে তা তারা প্রকাশ করতে চাচ্ছে না, শুধু এইটুকু বলবে যে ঈশ্বরের সঙ্গে তাদের দেখা হয়েছে। আমার ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকম কিছু একটা হয়েছে। ক্ষুধা এবং ক্লান্তিতে শরীর অবসন্ন, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রবল হতাশাবোধ। আমার মস্তিষ্ক প্রবলভাবে উত্তেজিত হয়ে মৃত পুত্রকে উপস্থিত করেছে আমার সামনে। আমার হাতে নলিনীবাবুর লেখা কিছু কাগজ। তিনি যে শুধু গাছপালা আর আকাশের তারা দেখে বেড়াচ্ছেন তা না, মাঝে মাঝে লেখালেখিও করছেন। যারা সুন্দর গল্প করে তারা সুন্দর করে লেখে। ব্যাপারটা নিবাতনের সিদ্ধের মতো। নলিনীবাবু বেশ গুছিয়ে লিখেছেন। লেখাকে নানান অংশে বিভক্তও করেছেন। শুরুর অংশের নাম ধন্যবাদপত্র। এরকম অনেক অংশ আছে।
তবে সব লেখাই সংক্ষিপ্ত। ধন্যবাদ পত্র। লেখক সাহেব, আপনি আমাকে অপূর্ব এক বাগানে ছেড়ে দিয়েছেন। আমি একা একা বাগানে হাঁটি। নিজেকে তখন আদিপুরুষ আদমের মতো মনে হয়, যেন এই পৃথিবীতে আমি একা। আমি ঘুরে বেড়াচ্ছি স্বর্গের উদ্যানে। আমাকে স্বর্গবাসীর সুযোগ করে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ পত্রের পরের অংশের নাম সীতা। লেখক সাহেব, আপনি হঠাৎ করে সীতার প্রসঙ্গ তোলায় আমি বিস্মিত হয়েছিলাম। ডায়েরি পড়ে বিস্ময়ের সমাপ্তি হয়েছে। বুঝতে পেরেছি ডায়েরিতে সীতার নাম পড়েছেন বলে তার বিষয়ে প্রশ্ন করেছেন। এক বিস্ময়ের সমাপ্তি হলেও অন্য বিস্ময় শুরু হয়েছে। ডায়েরিতে এই নাম কে লিখল? ডায়েরি। আমি অতি মনোযোগে ডায়েরি পড়েছি। জটিল সব জ্ঞানের কথা আমার মাথার উপর দিয়ে গিয়েছে। ডায়েরিতে একটি সংস্কৃত শ্লোক পড়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই শ্লোক আমার মা বলতেন। আমি যেসব শ্লোক জানি সবই মার কাছ থেকে শেখা। এটা তো ভুলেই গিয়েছিলাম। ভেকো মকমকায়তে দিব্যং চ্যুত ফলং প্রাপ্য নগর্বং জাতি কোকিল পিত্তা কর্দম পানীয়ং ভেকো মকমকায়তে। এর অর্থ, কোকিল আম ফল খেয়েও গর্বিত হয় না, কিন্তু ব্যাঙ কাদাযুক্ত জলপান করেও গর্বে মকমক শব্দ করতে থাকে। অশোক বৃক্ষ এবং অশ্বব্যাধি। আজ একটা অশোক গাছের নিচে দাঁড়িয়েছিলাম। কি সতেজ প্রাণশক্তিতে ভরপুর এক বৃক্ষ। আমাদের বাড়ির পেছনে পুকুর ঘাটের কাছে একটা অশোক গাছ ছিল। কোনো একটা বিচিত্র কারণে আমার মা গাছটাকে অত্যন্ত পছন্দ করতেন। আমার দুঃখ জগতের মার কথা বলছি। বাবার এক সময় অর্শরোগ হলো। তিনি রোজ অশোক গাছের ছাল কেটে নিয়ে যেতেন। অর্শরোগ থেকে মুক্তির জন্য সেই ছাল সেদ্ধ রস খেতেন। মাকে দেখতাম গাছের ছাল কাটা অংশে হাত বুলাতে বুলাতে বলতেন, আহারে, ছাল কাটার কারণে হয়তো অশোক গাছটা মারা যায়। তবে বাবা সুস্থ হয়ে ওঠেন। একটি রসিকতা। নীলগঞ্জ হাই স্কুলে পাঠদানের সময় আমি মাঝে মাঝে কিছু রসিকতা করতাম। ছাত্রীরা প্রভূত আনন্দ পেত। তখনকার একটি রসিকতা হঠাৎ মনে পড়ায় একা একা অনেকক্ষণ হেসেছি। নুহাশপল্লীর ম্যানেজার আমাকে বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয় নাই। ম্যানেজার চিন্তিত মুখে তাকাচ্ছে। মনে হলো সে ভেবেছে আমি আবারও পাগল হয়ে যাচ্ছি। রসিকতাটা বলি। এক তরুণী মেয়ের উপর বজ্রপাত হয়েছে। মেয়েটি মারা গেছে, কিন্তু তার মুখ ভর্তি হাসি। পাড়ার লোক অবাক হয়ে বলল, মেয়েটা বজ্রপাতের সময় হাসছিল কেন? মেয়ের মা বললেন, সে ভাবছিল ফ্ল্যাশ লাইট দিয়ে কেউ তার ছবি তুলছে, তাই হাসি হাসি মুখ করেছিল। ফিরে যেতে চাই। আমি ফিরে যেতে চাই, নীলগঞ্জে না, ক্লিনিকে ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই অংশ পড়ে বিস্মিত হলাম। যিনি এই জায়গাটাকে স্বর্গভূমি বলছেন, তিনি কেন স্বেচ্ছায় নরকে ফিরে যেতে চাইবেন? নুহাশপল্লীর ম্যানেজারের সঙ্গে কথা হলো। সে বলল, স্যার, ওনার মাথা পুরোপুরি সারে নাই। আমি বললাম, এরকম কেন মনে হচ্ছে? স্যার, উনি নিজের মনে হাসেন। একবার দেখি টেলিস্কোপে তারা দেখতে দেখতে এমন হাসি শুরু করলেন। আমি দৌড় দিয়ে গেলাম, বললাম, কি হয়েছে, হাসেন কেন? উনি বললেন, স্বাতী নক্ষত্র দেখে হাসি এসে গেল। হাসি ছাড়া ওনার আরও পাগলামি আছে। কীরকম? কোনো একটা গাছ পছন্দ হলে উনি গাছের চারদিকে ঘুরতে থাকেন। আমি একবার দূর থেকে গুনেছি কতবার ঘুরেন। নাগালিঙ্গম গাছটার চারদিকে তিনি 40 বার ঘুরেছেন। আমি বললাম, উনি খেয়ালি মানুষ বলে এরকম করেন, তার মধ্যে এই মুহূর্তে পাগলামি নেই, অন্তত আমার চোখে পড়ছে না। ম্যানেজার বলল, আমি নিজে ভয়ে ভয়ে থাকি, এরকম মানুষ তো দেখি নাই, কখন কোন বিপদ হয়। কোনো বিপদ হবে না, তারপরও সাবধান থাকা ভালো। স্যার, আমি আপনার অনুমতি ছাড়া একটা কাজ করেছি। ওনার যে কেয়ারটেকার আছে তাকে চিঠি লিখেছি চলে আসার জন্য। পরিচিত একজন থাকলে ওনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। সন্ধ্যা সবে মিলিয়েছে। আমি আর নলিনীবাবু জাপানি ঘাটে বসে আছি। নলিনীবাবুর সঙ্গে টেলিস্কোপ আছে, খাতা কলমও দেখছি। আমি বললাম, অন্ধকারে লিখবেন কিভাবে? আমার চোখের দৃষ্টি ভালো, আমি নক্ষত্রের আলোতেও লিখতে পারি। বেশিরভাগ লেখাই আমি তারা দেখার ফাঁকে ফাঁকে অন্ধকারে লিখেছি। আপনার লেখায় পড়লাম আপনি ক্লিনিকে ফিরে যেতে চান, কেন? ক্লিনিকে ফিরে যাওয়ার পেছনে আমার কঠিন যুক্তি আছে।
আপনি যুক্তিবাদী মানুষ, যুক্তি শুনলে নিজেই ক্লিনিকে ভর্তি করে দিয়ে আসবেন। শুনি আপনার ক্লিনিকে ফিরে যাওয়ার কারণ এবং যুক্তি। ওরা সেখানে আমাকে কড়া ঘুমের ওষুধ দেয়, কঠিন কঠিন ড্রাগ খাওয়ায়। এতে আমার ঘোরের মতো হয়, খুব সহজেই এক জগৎ থেকে আরেক জগতে যেতে পারি। কত জগৎ যে দেখেছি। একটা জগৎ দেখলাম নীল পাতার গাছের জগৎ, গাছের কাণ্ডও নীল, পাতাও নীল। আমাদের আকাশ নীল, সেখানকার আকাশ ঘন কালো। দুটা সূর্য, একটা প্রকাণ্ড, একটা ছোট। আমাদের সূর্যের দিকে তাকানো যায় না, ওদের সূর্যের দিকে তাকানো যায়। ছোট সূর্যটা বড়টার চারদিকে ঘুরছে। ওই জগতে আপনি একাই ছিলেন না আরও কেউ ছিল? শুধু আমরা দুজন। আপনারা দুজন মানে কি? আপনি আর কে? নলিনীবাবু জবাব দিলেন না। নলিনীবাবু জবাব না দিয়ে টেলিস্কোপ নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি আর সীতা? নলিনীবাবু নিচু গলায় বললেন, আমি আর সুলতানা, আমার ছাত্রী, ক্লাস 10 বিজ্ঞান বিভাগ। আমি বললাম, আর কোন জগতে গেছেন বলুন শুনি। অল্প সময়ের জন্য পুরোপুরি পানির একটা জগৎ দেখেছি। পানিতে ছোট ছোট দ্বীপ, প্রতিটি দ্বীপে দুজন করে মানুষের থাকার ব্যবস্থা। নারকেল গাছের মতো গাছে ভর্তি দ্বীপ, তবে গাছগুলো ছোট ছোট। নারকেলের মতো ফল আছে, হাত দিয়ে পারা যায়। ফল খেয়ে দেখেছেন? আমি খাইনি, সে খেয়ে দেখেছে। সুলতানা? বলেছে ফলের পানিটা টক আর শ্বাস অসম্ভব মিষ্টি। আমি হতাশ গলায় বললাম, আপনি যা দেখেছেন সবই তো ড্রাগ ইনডিউসড হ্যালুসিনেশন। আপনার শুরুর গল্প কিছুটা হজম করা যায়, দুটা মাত্র জগৎ, একটা থেকে আরেকটা যাচ্ছেন, কিন্তু এখনকার গল্প হজম করার কোনো কারণ নেই। আপনাকে হজম করতে বলছি না, হতে পারে যা দেখছি সবই মিথ্যা, কিন্তু আমি আনন্দ পাচ্ছি। এক জগৎ থেকে আরেক জগতে যাচ্ছি। কিছু সময় পানির নিচে জগতে ছিলাম, সেটা বলবো না। দয়া করে শুনুন, ওই জগতে মানুষ থাকে পানির নিচে, বাস করে মাছের মতো, ঝাঁক বেঁধে ঘুরে। ঘুরে বলা ঠিক না, সবসময় স্রোতের বিপরীতে সাঁতরায়। এই যাত্রা স্রোতের উৎসের সন্ধানে যাত্রা। আপনি যে ঝাঁকে ছিলেন সেই ঝাঁকে নিশ্চয়ই সুলতানা মেয়েটিও ছিল। আমার ধারণা হচ্ছে আপনি আমার কথা শুনে খুবই বিরক্ত হচ্ছেন। আমি বললাম, আপনার ধারণা সঠিক, যথেষ্টই বিরক্ত হচ্ছি। আপনি প্রলাপ বকছেন, অন্যের প্রলাপ যে শুনবে সে তো বিরক্তই হবে। নলিনীবাবু বললেন, থাক, আর কিছু বলবো না। আমি বললাম, সুলতানা মেয়েটির সঙ্গে আপনার প্রণয়ের অংশটি আপনি বলেননি, ওই অংশটি শুনতে চাচ্ছি। আপত্তি আছে বলতে? আপত্তি নাই, কিঞ্চিত লজ্জিত বোধ করছি। আমি বললাম, অন্ধকার হলো লজ্জা হরণকারী, অন্ধকার লজ্জা হরণ করে। আপনি তারা দেখতে দেখতে এই অংশটা বলুন। নলিনীবাবু বড় বড় করে নিঃশ্বাস নিয়ে গল্প শুরু করলেন। গ্রামের স্কুলের মেয়েরা মধ্যম মানের ছাত্রী হয়ে থাকে। সুলতানা এর ব্যতিক্রম ছিল। শান্ত চেহারার, অতি লাজুক এক মেয়ে। চোখে চোখ পড়লে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিত। ক্লাসে আসতো শাড়ি পরে, শাড়ির ওপর চাদর, চাদরে মাথা ঢাকা। আমি আপনাকে আগেই বলেছি, ক্লাসে আমি রসিকতা করতাম। সবাই হাসত, কিন্তু এই মেয়েটা কখনো হাসত না। সে একমাত্র মেয়ে যে প্রশ্নের উত্তর দিত না। পরে শুনলাম সে শুধু আমার প্রশ্নেরই উত্তর দেয় না, অন্য শিক্ষকদের প্রশ্নের ঠিকই উত্তর দেয়। আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। এক মাঘ মাসের কথা, আমি জ্বরে পড়েছি, ভালো জ্বর। ডাক্তাররা আশঙ্কা করছেন নিউমোনিয়া। ঘরে পড়ে আছি, চিকিৎসা চলছে, আরোগ্য হচ্ছে না, বরং বাড়ছে। আমার শরীর খুব খারাপ করেছে, নিঃশ্বাসের কষ্ট শুরু হয়েছে, চোখ বন্ধ করে পড়ে আছি। হঠাৎ ঠান্ডা একটা হাত কপাল স্পর্শ করল, হাতে লেবুর গন্ধ। আমি চমকে তাকালাম, অবাক হয়ে দেখি সুলতানা। আমাকে তাকিয়ে থাকতে দেখেও সে হাত সরিয়ে নিল না। আমি অবাক হয়ে বললাম, তুমি? সুলতানা হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, একা এসেছ? কেউ কি জানে তুমি এসেছ? সুলতানা ক্ষীণ গলায় বলল, কেউ জানে না। আমি বললাম, করেছ কি? যাও তাড়াতাড়ি বাসায় যাও। সে বলল, স্যার আমি যাব না। কেন যাবে না?
সুলতানা ফুপিয়ে কাঁদতে থাকল। এই আমার সঙ্গে তার শেষ দেখা। কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে তার বাবা আর ভাই এসে তাকে নিয়ে গেল। প্রায় জোর করে তাকে নেওয়া হলো। স্কুলের পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো। তাকে পাঠিয়ে দেওয়া হলো কুমিল্লায়। নলিনীবাবু চুপ করলেন। আমি বললাম, আপনি যখন দুঃখ জগৎ থেকে সুখ জগতে যান তখন কি সুলতানাকে দেখেন? হ্যাঁ। কিভাবে দেখেন? স্ত্রী হিসেবে দেখি। সেখানে তার নাম সীতা, সে আমার স্ত্রী। আমি বললাম, নলিনীবাবু, আপনার বিভিন্ন জগতে ভ্রমণের পুরো ব্যাপারটা মানসিক। বিশেষ করে ড্রাগ খেয়ে যা দেখেছেন, ইচ্ছা পূরণের একটা বিষয় কাজ করেছে। সুলতানার সঙ্গে জীবনযাপনের প্রবল বাসনার কারণে আপনি যে জগতে যাচ্ছেন সেখানেই তাকে দেখছেন। নলিনীবাবু বললেন, হতে পারে। আপনি ভিন্ন ধর্মের মানুষ। একটা মুসলমান মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়া বেশ কঠিন। কাজে আপনার মস্তিষ্ক মেয়েটিকে হিন্দু বানিয়ে নিয়েছে। তবে নামের কিছু মিল রেখেছে। সুলতানা হয়ে গেছে সীতা। আপনার যুক্তি ভালো, মিসির আলি সাহেবের মতো। আর ডায়েরির ব্যাপারটা বলবেন? আমি বললাম, ডায়েরির ব্যাপারটায় কিছু রহস্য অবশ্যই আছে। ডায়েরি আপনারই লেখা, এতে সন্দেহ নেই। এই ডায়েরি অন্য জগৎ থেকে এখানে চলে এসেছে তা তো হতেই পারে না। কোয়ান্টাম মেকানিক্স দুই জগৎ বা অসংখ্য জগৎ স্বীকার করে, কিন্তু এক জগতের বস্তু অন্য জগতের স্থানান্তর স্বীকার করে না। স্থানান্তর মানেই হচ্ছে ওয়েভ ফাংশনের কলাপস, জগতের বিলুপ্তি। নলিনীবাবু বললেন, ডায়েরিতে লেখা আমার মায়ের কিছু শ্লোক আমি জানি, বাকি কিছুই জানি না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নস্ট্রাডামাসের কথা প্রথম শুনেছি। আমি আপনার কথা বিশ্বাস করছি। হ্যালুসিনেশন বলতে একটা ব্যাপার আছে। মানুষের মধ্যে প্রবল ঘোর তৈরি হয়, তখন সে এই ঘোরের মধ্যে লেখে। ঘোর তৈরির কারণ অজানা। নলিনীবাবু বললেন, ডায়েরির ব্যাপারটা নিয়ে আমি অনেক ভেবেছি। মূর্খের ভাবনা গুরুত্বপূর্ণ কিছু না। আপনাকে বলবো? অবশ্যই বলবেন। আমার কেন জানি মনে হচ্ছে প্রতিটি জগতে আমার শরীর আলাদা। আমি যখন এক জগৎ থেকে আরেক জগতে যাই, আমার শরীর যায় না, আমার চিন্তাটা যায়, স্মৃতিটা যায়। আমি বললাম, আপনার এই চিন্তা খুব পরিষ্কার চিন্তা। আমাদের শরীর হলো কম্পিউটারের হার্ড ডিস্ক, চিন্তাটা হলো সফটওয়্যার। কোনো অদ্ভুত ব্যাখ্যাতীত কারণে হয়তো দুই জগতের সফটওয়্যার ওভারল্যাপ করছে। আপনি ডায়েরি লিখছেন ঠিকই, কিন্তু তখন সফটওয়্যার বা আপনার চিন্তা এবং স্মৃতি অন্য জগতের। সেই জগতের মানুষটা স্মৃতি কি তা জানতে প্রবল আগ্রহী বলেই স্মৃতি বিষয়ক নানান কথাই ডায়েরিতে এসেছে। নলিনীবাবু বললেন, আপনার ব্যাখ্যায় চমৎকৃত হয়েছি। চলুন ঘরে যাই। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নামবে। আপনার কি মনে আছে যখন আপনার সঙ্গে দেখা হয়েছিল প্রথমবার, তখন প্রবল বর্ষণ হয়েছে? মনে আছে। নলিনীবাবু অন্য মনস্ক গলায় বললেন, অন্য জগতেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, তখনও প্রবল বর্ষণ হচ্ছিল। দেখা হয়েছিল উত্তরার সেই বাড়িতেই। কি দেখেছিলেন বলুন তো? নলিনীবাবু বিড়বিড় করে বললেন, আমি জানি সবই আমার অসুস্থ মস্তিষ্কের কল্পনা। তারপরেও বলি, আপনার সঙ্গে রাজপুত্রের মতো একটা ছেলে ছিল, বয়স 7-8 বছর। আমি তাকে বললাম, বাবা তোমার নাম কি? সে বলল, রাশেদ হুমায়ুন। আপনি আমাকে বললেন, আমার এই ছেলেটা জন্মের পর খুব অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তাররা বহু কষ্টে তার জীবন রক্ষা করেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। জন্মের পরপর রাশেদ হুমায়ুনের মৃত্যুর ব্যাপারটা তার জানার কথা না, তারপরেও ধরে নিলাম এই তথ্য তিনি সংগ্রহ করেছেন। আমি বললাম, আর কিছু মনে আছে? নলিনীবাবু বললেন, আপনি আপনার পুত্রকে নিয়ে একটা ছড়া বলছিলেন। আপনার পুত্র তাতে খুব মজা পাচ্ছিল। ছড়াটা মনে আছে? হ্যাঁ। বলুন তো শুনি। নলিনীবাবু ছড়া আবৃত্তি করলেন। রাশেদ বাবাটিং, দরজা বন্ধ করছিং, আমি বই পড়ছিং এবং মজা পাচ্ছিং। আমি দীর্ঘ সময় নলিনীবাবুর দিকে তাকিয়ে রইলাম। কোনোভাবেই এই ছড়া তার জানার কথা না। হঠাৎ প্রবল আনন্দে আমি অভিভূত হলাম। আমার ছোট্ট বাবা রাশেদ হারিয়ে যায়নি, অন্য একটা জগতে সে তার বাবার সঙ্গেই বাস করছে। নলিনীবাবু
আমাকে কিছু না জানিয়ে নিজে নিজেই ক্লিনিকে ভর্তি হন, তার মৃত্যু হয় সেখানেই। এরই মধ্যে দিয়ে শেষ হলো হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস নলিনী বাবু বিএসসি। আপনার গল্প শুনছিলেন গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে। গল্প পাঠে আমি কল্লোল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক আপনারা আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে পাবেন, এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা যদি এই বইটি সংগ্রহ করতে চান, রকমারিতে অনলাইনে অর্ডার করে বই পাওয়ার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা বই সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। আপনারা চেষ্টা করবেন ভিডিও ডাউনলোড না করে গল্পটা শুনতে, ইউটিউবে স্ট্রিম করে শুনতে। আমাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, আমাকে এনকারেজ করা হয়, সো দ্যাট আই ক্যান কন্টিনিউ মেকিং ভিডিওস ফর ইউ। সো কথা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, বেশি করে বই পড়বেন।